আজকের নাটক জীবন ছন্দ, রচনা মির্জা সাখাওয়াত হোসেন, প্রযোজনা রাশিদুর রহমান প্রধান, নাট্যানুষ্ঠান জীবন ছন্দ। নেসার আলী, জি স্যার। নাহিদ সাহেবকে পাঠিয়ে দাও। আচ্ছা। আমাকে ডেকেছেন ফেরদৌস ভাই? আমি একটা ফিচার লিখছিলাম। বিষয়টা কি? চিত্রনায়িকা দিল আফরোজের উপর। ক্ষণকাল ছবির শুটিং সিলেটে গিয়েছিল। সে কি স্ক্যান্ডাল! এ নিয়ে আমরাই প্রথম মিট করব। দেখবেন একটা নাড়া পড়ে যাবে। আর সেই সুবাদে আপনি হিরো হয়ে যাবেন, তাই না? ইয়ে বসুন। কেন যে আপনারা সংবাদপত্রে আসেন ভেবে পাই না। আপনাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, এটা একটা ন্যাশনাল উইকলি, কোনো হালকা সাবজেক্টে যাবেন না। আপনাকে বলেছি বাংলাদেশের চলচ্চিত্রের শুরু থেকে অদ্যাবধি সকল বিষয়ের উপর সরেজমিন ধারাবাহিক ফিচার করার জন্য। আর আপনি লিখছেন নো নো নো। নাহিদ সাহেব, সিরিয়াস হয়ে কাজ করতে হবে। ইয়ে ইয়ে আমি আমি পারবো ফেরদৌস ভাই, কিন্তু কিন্তু একটু কষ্ট হবেই তো। ইয়ে প্রবাদে বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এই জগতে কাজ করতে হলে ছাত্র জীবনের চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আর বুকের ওপরটা যতটুকুই হোক, ভেতরটা কমপক্ষে 72 ইঞ্চি হতে হবে। ইয়ে মনে থাকবে। তাহলে এখন আমি চলচ্চিত্রের উপর সরজমিন ফিচারটায় হাত দিই। ঠিক আছে। ইয়ে ফেরদৌস ভাই, রেফারেন্স সম্পর্কে একটু আইডিয়ার প্রয়োজন। হ্যাঁ, ফিচার লিখতে অনেক নতুন পুরনো রেফারেন্সের প্রয়োজন হয়। পুরনো রেফারেন্সগুলো খুব সহজেই পাবেন প্রেস ইনস্টিটিউটের লাইব্রেরি অথবা পাবলিক লাইব্রেরিতে। আর সেই সঙ্গে ওই পুরনো ছবির নির্মাতা যারা আছেন তাদের সাথেও আপনি কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু স্ট্রাকচারটা দাঁড় করিয়ে ফেলেন, পরে আমি সব ঠিক করে নেব। কি ব্যাপার, ব্যস্ত নাকি? আমি কিন্তু একটু দরকারি এলাম। ফেরদৌস ভাই, আমি তাহলে বেরিয়ে পড়ি। ঠিক আছে ঠিক আছে। রিক্তা, এবার বলো তোমার প্রবলেমটা কি? বাংলাতে অনার্স করেছি, হুম। মাস্টার্সও বাংলাতেই। কিন্তু এখানে এসে সাহিত্য পাতা দেখতে গিয়ে অনুভব করছি পড়াশোনা একেবারে কিছুই হয়নি। মূল বক্তব্য? মূল বক্তব্য হলো গল্প উপন্যাস বুঝতে পারছি, আর প্রবন্ধ নিবন্ধ মোটামুটি, কিন্তু আধুনিক কবিতার আগা মাথা কিছুই তো খুঁজে পাচ্ছি না। কি যে সব লেখেন আজকাল! কবিতার প্রতি উদাসীনতা। কবিতাকে যতক্ষণ পর্যন্ত হৃদয় দিয়ে ভালো না বাসা যায় ততক্ষণ পর্যন্ত কবিতা বোঝা সম্ভব না। আর তাছাড়া আধুনিক কবিতা একটু কঠিনও। আমি কিন্তু, আর যাই হোক, একজন কবির কবিতা হৃদয় দিয়েই ভালোবাসি, বুঝতেও পারি। কোন সে কবি গো? কবি অনামিকা ফেরদৌস। হ্যাঁ? সব কবিতাই বুঝতে পারো? কিছু কিছু পারি না। আচ্ছা, তুমি শুধু কাব্যচর্চা না করে এই চাকরি বাকরি করতে এলে কেন বলো তো? শুধু যদি কাব্যচর্চার মধ্যে থেকে যেতে, তাহলে সত্যি একদিন অনেক অনেক বড় কবি হতে পারতে। আচ্ছা রিক্তা, তুমি চাকরি করছো কেন? কেন করছি? তোমাদের সংবাদপত্রে জগৎ এবং সাহিত্যের প্রতি একটা দুর্বার আকর্ষণ থেকে। আমি কেন করছি তা খুব স্বচ্ছভাবে বলতে পারবো না, তবে এর সাথে জীবনের একটা তাগিদ রয়েছে বোধহয়। দাও দাও, তোমার কবিতাগুলো দাও, দেখি দিই। আজ সব কম্পিউটারে পাঠাতে হবে। ফেরদৌস ভাই, হুম। এ সংখ্যায় কিসের উপর স্টোরি করব খুঁজে পাচ্ছি না। হিট কোনো সাবজেক্ট নেই। আপনারা শুধু হিট খোঁজেন কেন? সৃজনশীলতা চোখে দেখেন না? হিট না হলে পত্রিকা চলবে না। সৃজনশীল পত্রিকা কজন পাঠক পড়ে? আরে সেই জন্যই তো পাঠককে অভ্যস্ত করতে হবে। পত্রিকা মননশীল পাঠকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একদিন দেখবেন এই জীবন ছন্দ পত্রিকাও শীর্ষে পৌঁছে যাবে। আচ্ছা। জাহিদ সাহেব, জি সত্যের বিজয় অম্লান থাকে। জানি ফেরদৌস ভাই, কিন্তু সেই সুদূর প্রসারী যাত্রাপথের যাত্রী কি আমরা থাকবো? তার মানে? মানেটা আপনার পক্ষে বোঝা খুব কঠিন, তবে আমরা খুব সহজেই হৃদয়ঙ্গম করে নিয়েছি। পত্রিকাটি আপনি নিজের মতো করে সৃষ্টি করতে চাচ্ছেন, কিন্তু এর ফল কি দাঁড়াবে জানেন? জানি। হয়তো কিছুদিন কোম্পানির লোকসান হবে, তারপর তারপর একদিন অফুরন্ত বিজয়ের বার্তা নিয়ে আসবে এই জীবন ছন্দ। সেদিন সমস্ত লোকসান সুদে আসলে উসুল হয়ে যাবে। হয়তো তাই, কিন্তু ততদিন আমাদের অবস্থান কি থাকবে এখানে? আমি অতীতকে মনে করি স্মৃতি, ভবিষ্যৎ শুধুই আকাঙ্ক্ষা। বর্তমান যাহা হয় তাহাই সত্য। জি স্যার। নেসার আলি, 2 কাপ চা নিয়ে এসো।
যে আনতেছি। জাহিদ, জি। আমাদের পত্রিকার মালিক হিসেবে নওশাদ সাহেব কিন্তু অন্যরকম। আচ্ছা। তিনি পত্রিকা প্রকাশের প্রথমেই বলেছিলেন, ফেরদৌস সাহেব, জি। আমার যত প্রপার্টি দেখছেন সবই আমারই পরিশ্রমের ফসল। আমি নিজে ইনকাম করে সব করেছি, সোসাইটিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছি। দেখুন, সৃষ্টিতে কষ্ট আছে, দুঃখ আছে, আবার সুখও আছে। এখন আমি জাতির খেদমতে কিছু কথা বলতে চাই, আর সে কথাগুলো বলবো এই জীবনছন্দ পত্রিকাটির মধ্যে দিয়ে। আপনি ইয়ং হলেও সাংবাদিকতায় বেশ পুরনো। আমার পত্রিকাটি আপনি নিজের মতো মনে করে গড়বেন। শোনেন, টাকার কোনো প্রবলেম নাই, যত টাকা খরচ হয় আমি করব। জি জি, আপনি নিশ্চিত হতে পারেন। আচ্ছা, স্টাফ যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা পুরনো না নতুন? পত্রিকা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ওয়েস্টবোর্ড ফলো করা তো সম্ভব নয়। জি আমি নতুনদেরকে নিয়োগ দেওয়াটাই ভালো মনে করছি। জি, যদি কজন কলামনিস্ট কন্ট্রাক্ট করা হয় তাহলে নতুনদেরকে নিয়েই চালিয়ে নিতে পারবো। ঠিক আছে, কজনকে আপনি ঠিক করে ফেলুন। হ্যাঁ, জি আচ্ছা। নেসার আলী, যে কোন গতকাল কম্পিউটারে যে ম্যাটারগুলো পাঠিয়েছি সেগুলো কম্পোজ হয়ে এসেছে? যে রিডিং টেবিলে আছে, প্রুফ রিডার দেখতেছেন। হুম, ফাইনাল প্রুফ এলে আমাকে দেখিও। যে আচ্ছা। তাহলে ফেরদৌস ভাই, কিসের উপর লিখতে পারি? আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উপর একটা আর্টিকেল তৈরি করুন। আচ্ছা। খুব বেগ পেতে হবে না। আমার এক বন্ধু ভাস্কর্য শিল্পী, সে আর্ট কলেজেই আছে। জি। আমি টেলিফোন করে দিচ্ছি, আপনি চলে যান। শুনুন জাহিদ সাহেব, আরও একটু পরিশ্রম করে কাজটা শিখুন, জি। একসময় অনেক ভালো অবস্থানে চলে যাবেন। আপনাকে ভুলবো না ফেরদৌস ভাই, আমি তো আপনার নির্দেশ মতোই কাজ করছি। জীবনের বন্দরে শিশির সকাল, এখনই চাই অনন্ত সঙ্গম রক্ত চুম্বনে উদার পৃথিবীর হাসি। এসো হে সুন্দর বুকের সৈকতে দীপ্তিলোকে, তোমাকেই চাই অনন্ত প্রেয়সী রূপে। এ বক্ষ হাহাকার ধুধু বালুচর, বিরহ হাজার বছর। কাঁদে গাংচিল শঙ্খ শালিক, কাঁদে বেনুকার বন। বাহ, অপূর্ব, চমৎকার, কবিতাটা খুব সুন্দর হয়েছে। প্লিজ আরও একবার পড়ো না। ভালো জিনিস কম খেতে হয়, তাহলে আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষা শেষ হলে চিত্তেও সুখ থাকে না। উফ, তোমার কথাগুলো ঠিক কবিতার মতো। অতিভক্তি চোরের লক্ষণ। কি বললে? আমার ভালোবাসাকে তুমি চোর বললে? মেয়েরা যখন লজ্জা পায়, অভিমান করে, তখন আমার দারুণ ভালো লাগে। আর যদি কেঁদে ফেলে তাহলে তো কথাই নেই, মনে হয় তখন আমি প্রেমের রাজ্যে একচ্ছত্র অধিপতি। এই এই দেখো না, দেখো সন্ধ্যার হালকা সূর্যের কিরণে লেকের পানি কেমন সুন্দর দেখাচ্ছে। বিস্তৃত দিগন্ত জুড়ে রক্তিম আভা। আচ্ছা, এত সুন্দর দৃশ্য থেকে কবিতা সৃষ্টি হয় না? কাব্যদেবী যখন জীবনের খুব কাছাকাছি, তখন ওসব দৃশ্যে কবিতা সৃষ্টি হয় না। ওহে কবি, আমি কি তোমার কাব্যদেবী হতে পারবো? শুধু কাব্যদেবী নয়, তুমি যে আমার হৃদয় মানুষই। তোমাকে ছাড়া আমার কাব্যভুবন প্রাণহীন। রিক্তা, জীবনের গতি নদীর মতো পাল্টে যায়। হঠাৎ যদি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, আমি তোমাকে মাধবী লতার মতো আঁকড়ে ধরব। সেই সুযোগ যদি না আসে, তাহলে আমার বেঁচে থাকার প্রয়োজনও শেষ হয়ে যাবে। না রিক্তা, না। এ কালে যদি আমাদের মিলন নাও হয়, পরকালে মানুষের আবার পুনরুত্থান হবে, তখন তুমি আমার হয়ে থেকো। এই, কি হয়েছে তোমার? হঠাৎ তুমি অমন করে কথা বলছো কেন? মানুষের জীবন অনেক বৈচিত্র্যময়, তাই। চলো, সন্ধ্যা নেমে এলো, আর এখানে থাকাটা ঠিক নয়। চলো চলো।
কে জায়েদ সাহেব, বুঝলেন কিছু? আকাশে যখন মেঘ হয়, মেঘ থেকে যখন বৃষ্টি ঝরে, তখন কম বেশি কানাও বোঝে। নির্বাহী সম্পাদক আর সাহিত্য সম্পাদিকা, প্রেমের আকাশে রঙিন পায়রা। ভাই সাহেব, আপনি একখান কথা কমু। বলো বলো। এই পত্রিকায় আপনারা কত মানুষের কত কাহিনী লেখেন, আমার একখান কাহিনী লেখা যায় না? তোমার কাহিনী? হ, আমার কাহিনী। আমি ফুল বানরে হেই ছোটবেলার থেকে ভালোবাসে আসছিলাম। চুল বান্ধনে ফিটা কিনে দিছি, ঠোঁটে দেওয়ানের আলতা কিনে দিছি, কিন্তু শেষ পর্যন্ত ফেরেম টিকলো না, ফয়াস গেল। কি 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 ফয়াস? হ, আমার ফয়াস আবার কোন শব্দ? আমাগো গ্রামের ভাষায় ফয়াস মানে ছুটতে যাও। আরে শোনো শোনো, প্রেম ফয়াস যাওয়ার আগে রশি দিয়ে বেঁধে রাখতে পারো নাই? প্রেম কি বাঞ্জা রাখুন যায়? আরে যায় যায়, দেখতে পেলে না ম্যাডাম কেমন প্রেমের বন্ধনে? ঢাকা শহরে প্রেম আমার বিশ্বাস হয় না ভাই সাহেব। ওই যে সম্পাদক সবাই, আমি যাই। ইয়ে, আগামীকাল পত্রিকা ডেলিভারি হবে তো? জি, হয়ে যাবে। কম্পোজ শেষ, আর পেস্টিং রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এ সংখ্যায় কজন কলামিস্ট লিখছেন? 4 জন। 2 জনকে 200 টাকা করে সম্মানী দিতে হবে, আর 2 জনকে 300 করে। ওনাদের সম্মানীটা একটু তাড়াতাড়ি দিতে পারলে আগামী সংখ্যার জন্য বলতে পারতাম। একটু অসুবিধে, আমি কুইকলি দিয়ে দেবো। ইয়ে, আপাতত আপনি প্রেস প্লেট আর কাগজের জন্য 7,000 রাখুন। জি। ওই রাতের পেস্টিং আর সার্কুলেশনের জন্য আরও 600 দিচ্ছি। আচ্ছা, কম্পিউটারে কত বাকি পড়েছে? 2 সংখ্যার জন্য 6,000-এর মতো। তো ওদেরকে বলে দেবেন আগামীকাল আমি চেক দেবো। আজ ব্যাংক থেকে টাকা উঠাতে পারিনি। প্রুফ রিডাররা কন্ট্রাক্টে কাজ করছে তো? ওদেরকেও আমি কালকেই দেবো। হ্যাঁ, এনি প্রবলেম? জি, আরও কিছু সমস্যা আছে। মাসের শেষে সবারই তো প্রবলেম, বিশেষ করে সার্কুলেশন ম্যানেজার দেলোয়ার এবং স্টাফ রিপোর্টার নাহিদের। নাহিদকে আবার বাড়িতে টাকা পাঠাতে হয় তো। এই 1 সপ্তাহ হলো মাস শেষ হয়েছে, আর এখন পরবর্তী মাসের 7 তারিখ। নো প্রবলেম, আমি 10 তারিখে আগেই সবার বেতন দিয়ে দেবো। 4 মাস হলো পত্রিকা ওপেন করেছি, এর মধ্যে তো আর এরকম ঘটেনি। বললাম না ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি, একটা সেমিনারে আটকে গিয়েছিলাম। আচ্ছা, মার্কেটিং রেজাল্ট কেমন? আমাদের পত্রিকা সৃজনশীল, হেডিং বা কভারে হুট করে পাঠকের দৃষ্টি আকর্ষণ সম্ভব নয়। হ্যাঁ, তা তো বটেই। হালকা পত্রপত্রিকা মানুষের রুচি নষ্ট করে দিচ্ছে। আমাদের মার্কেট সৃষ্টি হতে মনে হয় বছরখানেক লেগে যাবে। হ্যাঁ, না না, অতদিন হয়তো লাগবে না। পাঠকের সাথে পত্রিকার পরিচয় ঘটে গেলেই মার্কেট পেয়ে যাব। তার জন্য অবশ্য একটা কাজ করতে হবে। বহুল প্রচারিত 2-1টা দৈনিক পত্রিকা এবং বেতার টিভিতে কভার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া প্রয়োজন। তাহলেই খুব শীঘ্রই পাঠকের সাথে আমাদের একটা পরিচয় ঘটে যেত। একটু আস্তে হাঁটাই ভালো নয় কি? ফেরদৌস সাহেব, পত্রিকা বিক্রি করে তো আমাকে ভাত খেতে হবে না। তাছাড়া এরম একটা পত্রিকার পেছনে প্রতি মাসে যদি 50,000 টাকা ড্যামারেজ যায়ও, তাতে আমার কোনো অসুবিধা নেই। ও হ্যাঁ, ভালো কথা, নাহিদকে মনে হয় প্রয়োজন নেই, ও তো ভালো লিখতে পারে না। আর আপনার ওই সার্কুলেশন ম্যানেজার দেলোয়ার খুব লেজি, ওকেও মনে হয় প্রয়োজন নেই। যে নাহিদের পরিবারে ভীষণ অসুবিধে, স্ত্রীসহ 2টো বাচ্চা। ওকে আমি ঠিক করে নেবার চেষ্টা করছি, আর কিছুদিন দেখুন না। আর দেলোয়ার, ওরও অসুবিধে। ও লেজি সত্য, কাজও তো কম। শুধু ঢাকার মার্কেট, সারা দেশে যখন মার্কেট হয়ে যাবে তখন সার্কুলেশনে আরও লোক লাগবে। নাহিদ বেশ চালাক, ওকে দিয়ে টাকা পয়সা লেনদেন এবং সার্কুলেশনে সহযোগিতা করাতে চাচ্ছি। দেখুন, আপনি যদি সুবিধা মনে করেন। খুব অসুবিধা হলে আমি আপনাকে ইনফর্ম করব। আচ্ছা, ঠিক আছে। বস 3 নম্বর পেজের দামিটা দিন না। এই যে এটা 3C 4C আর 1.5 ইঞ্চি। আর এই যে হেডিংগুলো ভালো করে দেখে নিন। লিডটা দিন না ফিরদৌস ভাই। এটা আন্তর্জাতিক পেজ, এটা লিড যাবে পৃথিবীতে অস্ত্রের ঝংকার বন্ধ হোক, বিজয় হোক মানবতার। বস একটা কথা বলবো? বলুন। এই পত্রিকার প্রত্যেকটা আর্টিকেলই সুপার, কিন্তু মার্কেট পাবে না। রুচিহীন পাঠকের সঙ্গে তো বেশি। ভুল বললেন, রুচিশীল পাঠকই বেশি। কিন্তু আসল কথা কি জানেন, রুচিশীল জিনিসের বড্ড অভাব, তাই না পেয়ে অরুচি রুচি হয়ে গেছে। কথায় বলে না, যেখানে সন্দেশ নেই সেখানে মাসকালাই সন্দেশ।
কিন্তু হঠাৎ করে যদি সন্দেশের আবির্ভাব ঘটে আর মানুষের ভুল ভাঙে, সেদিন আর মাসকালের কদর থাকে না। স্যার চা ওনাকে দাও। দিতেছি, আপনি লন। এই যে পেস্টার ভাই, চা লো। হ্যাঁ, দেন দেন। ওরে বাবা, ডাক ডাকছে কি আবার? সার্ভিসের ম্যানেজার আর নাহিদ ভাই সাহেব, আপনার গো কাম শেষ হলে ওনার গো কাম শুরু হইব, তো তাই এখন ঘুমাইয়া লইতাছে। নিসার আলি, যে দেখো তো কার কল। এত রাতে টেলিফোন? হয়তো সম্পাদক সাহেব করেছেন। স্যার, আপনি টেলিফোন ম্যাডাম করছে। হ্যালো, রাত 2টোয় টেলিফোন? আমি কিন্তু সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। বারে, তুমি রাত জেগে কাজ করবে আর আমি একটু খোঁজ খবরও রাখতে পারবো না? এই, এখনো পেস্টিং শেষ হয়নি? আরো ঘন্টাখানিক লাগবে। আরো 1 ঘন্টা? বাবা, একটা সাপ্তাহিক পত্রিকাতে কত কাজ! কেবল পা রেখেছো, আর কদিন পর যখন পুরোপুরিভাবে নিজেকে জড়িয়ে নেবে তখন সবকিছুই বুঝতে পারবে। একটা দৈনিক পত্রিকা প্রতিদিন 4 ফর্মা প্রকাশ হয়, বিশেষ সংখ্যা একটু বেশি। সেখানে 100 থেকে 300, 350 স্টাফ কাজ করে, তার উপর ফ্রিল্যান্স। ওদিকে আবার মফস্বল সংবাদদাতারা তো আছেই। আর একটি সাপ্তাহিকে মাত্র কয়েকজন স্টাফ কাজ করে, অথচ প্রত্যেক সপ্তাহে 4 থেকে 8 ফর্মা পত্রিকা বের হচ্ছে। এবার হিসেব করে দেখো, একজন সাপ্তাহিক পত্রিকার স্টাফকে কজন দৈনিক পত্রিকার স্টাফের সমান কাজ করতে হয়। রিক্তা, পেস্টিং টেবিলে আমি না থাকলে অসুবিধা হবে, পরে কথা বলছি। ওহো, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। হ্যাঁ, এই শোনো, এত রাত জাগলে তোমার শরীর খারাপ করবে না বলো? করলে আর কি করব, আমার জন্য কষ্ট পাওয়ার তো কেউ নেই। বারে, আমার বুঝি কষ্ট হয় না? না, এই রাতে খেয়েছো কি? বুঝতেই পারছো, বাসায় যাওয়া হয়নি। তুমি এখনো না খেয়ে আছো? এত রাত অবধি কিছুই খাওনি? আরে খেয়েছি, আজ কোম্পানির খানা, বিরিয়ানি। সত্যি? সত্যি সত্যি। আচ্ছা এখন রাখি লক্ষ্মীটি। এই প্লিজ একটা কবিতা শোনাও না। এত রাত জেগে আছো কেন? প্লিজ একটা কবিতা শোনালি ঘুমিয়ে যাব। ও সত্যি তো? সত্যি সত্যি সত্যি। এত প্রেম কেন দাও, এত ভালো কেন বাসো, হৃদয় চিরে সাগর নামে, কষ্ট নামে অষ্টপ্রহর, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না। স্বচ্ছ চাঁদে জ্যোৎস্না ঢলে, হিমেল হাওয়ায় রাত্রি নামে, মিলন বাসর অনেক দূরে, নিশি বলে কানের কাছে, হে মানসী ঘুমো এখন, তিমির তিথি জাগবে কখন। এই ঘুমিয়েছো? কেবল চোখ বন্ধ করেছি, আরেকটা কবিতা বললেই ঘুমিয়ে পড়বো। তুমি চোখ বন্ধ করেই রাখো, আমি পেস্টিং টেবিলে যাচ্ছি। ফেরদৌস ভাই, হ্যাঁ। এখানে যারা ছিল এবং এখনো যারা আছে সকলেই আপনার রিক্রুট। কেউ আপনাকে ভালোবাসলো, কেউ আপনাকে আঘাত করলো, কিন্তু আপনি আগাগোড়াই নির্বিকার। আপনার সরলতায় অনেক কিছু নষ্ট হলো, সুযোগ পেয়ে অনেকে ফায়দা লুটলো। যে নাহিদকে প্রায় আস্তাকুর থেকে তুলে এনে চাকরি দিলেন, সে আপনার সাথে সবচেয়ে বেশি বেইমানি করলো। এই প্রতিষ্ঠান থেকে রিক্তাপার চলে যাবার মূলে ছিল নাহিদের চক্রান্ত। আপনাদের সম্পর্ক ও সহ্য করতে পারতো না। আপনি ওকে বিশ্বাস করে ক্যাশ ডিলিংস এবং সার্কুলেশন সহযোগিতার দায়িত্ব দিলেন। সুযোগ বুঝে নিরীহ গরিব ছেলেটা চাকরি খেলো। সরি জাহিদ, আই এম ভেরি টায়ার্ড। না ফেরদৌস ভাই, না, এখনো অনেক সময় আছে। নাহিদ যে আস্তাকুর থেকে এসেছিল, লাথি মেরে ওখানেই নিক্ষেপ করুন। মেরুদণ্ড সোজা করে একবার দাঁড়ান। শুরুতে যে ভুল হয়, সমাপ্তিতে সে ভুল সংশোধন করা ভীষণ কষ্ট। কিছু কিছু ভুল আছে যা সংশোধন করতে গেলে অপরাধে পরিণত হয়। নাহিদ আমার রিক্রুট, ওর ক্ষতি আমি করতে পারি না। এখানে দায়িত্ব গ্রহণ করে ভীষণ ভুল হয়ে গেছে জাহিদ। একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কম্পিউটার, প্লেট, প্রসেস, পেস্টার, রিডার, কলামনিস্ট, কন্ট্রিবিউটার সকলের কাছেই অনেক টাকা বাকি।
কলামনিস্টদের সামনে মুখ দেখাতে লজ্জা বোধ করছি। সাহিত্যের আড্ডায় গেলেই অনেকের সঙ্গে দেখা হবে। ছি 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 ছি, কি জবাব দেব তাদের? ফেরদৌস ভাই, আমি আপনাকে বলেছিলাম না, কিছু পত্রিকা হচ্ছে কিছু লোকের যাতে ওঠার সিঁড়ি। সংবাদপত্র সত্যের বাহন, কিন্তু সেই সত্যের গলায় যারা মিথ্যের ঘণ্টা বাঁধে, একদিন তারা অপরাধী বলে চিহ্নিত হবেই। হ্যালো, কেমন আছো? দেহ থেকে প্রাণ বিচ্ছিন্ন হলে মানুষ যেমন থাকে। আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের অন্ধকারে তুমি এখন নিমজ্জিত। আচ্ছা, কমাস থেকে বেতন পাচ্ছ না, কিভাবে চলছো বলো তো? শোনো, টাকার দরকার হলে একবার বাসায় এসো, হ্যাঁ প্লিজ। কি হলো, কথা বলছো না কেন? তোমার কথা শুনতে খুব ভালো লাগছে। আমার আমার কথা বলতে কষ্ট হচ্ছে রিক্তা। রিক্তাপা টেলিফোন? এই শোনো, তোমার সামনে কেউ আছে নাকি? হ্যাঁ, জাহিদ। প্লিজ জাহিদ ভাইকে একটু রিসিভারটা দাও না। জাহিদ, কথা বলুন। জি, হ্যালো, কেমন আছেন আপা? কেমন আছি বলে মনে হয় আপনার? আমি জানি আপা, জীবন্ত স্রোতস্বিনীর মতোই দামাল সমীরণে থই থই তরঙ্গ বয়ে যায়। সমীরণ থেমে গেলে নদীর বুক আবার নিবিড়তায় ফিরে আসে। জাহিদ ভাই, আপনাকে আপনাকে আমি একটা অনুরোধ করব। ছি আপা, অনুরোধ নয়, বলুন যে আদেশ করব। ফেরদৌস ভাই আমার গুরুজন। জানি, আমি জানি সব। আপনি ছাড়া ওখানে আর কেউ, বিশ্বস্ত কেউ নেই। জাহিদ ভাই, ফেরদৌস কবি মানুষ, ভীষণ অভিমানী, আত্মদহন কাউকে জানাতে দিতে চায় না। ওকে ওকে একটু আপনি দেখবেন। ওর জন্য আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিন্তু ওর জন্য আমি কিছুই করতে পারছি না। আমি আমি কিছুই করতে পারছি না জাহিদ রিক্তাপা, ভাই। রিক্তাপা, হ্যালো। ফেরদৌস ভাই, আগামী শনিবার পত্রিকা বের হবে। নো প্রবলেম, আমি প্রস্তুত আছি। আর্টিকেলগুলো স্যার আমার কাছে দিতে বলেছেন, উনি দেখে দেবেন। ওনার দেখা হলে কম্পিউটারে পাঠাবো। হ্যাঁ, অনেক আর্টিকেল তো কম্পোজ করাই রয়েছে। ঠিক আছে, ওগুলো স্যার দেখে দেবেন। আপনি ফাইল বের করুন, আমি ঘুরে আসছি। দেখলেন জাহিদ, চাপা এবং তোষামদির কত মূল্য। ও আপনাকে আদেশ করলো? এত বড় স্পর্ধা! না না, সহ্য করা যায় না। এই মুহূর্তে আপনার চাকরি ছেড়ে দেওয়া উচিত। অনেক আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি করব না। শুধু রয়ে গেছি একটা কারণেই, আমি চলে গেলে অনেকগুলো মানুষ তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবে। ঠিক আছে, আপনি যান। জি, আন্তর্জাতিক রাজনৈতিক প্রবাহের উপর একটা ফিচার তৈরি করুন। অন্তত যতক্ষণ আছি ততক্ষণ কর্তব্য পালন করা উচিত। ফেরদৌস ভাই, দেবকুঞ্জে জন্ম না নিয়ে মানুষের ঘরে জন্ম নেওয়া আপনার ঠিক হয়নি। এই নরকপুরে মহত্ব মানে দুর্বলতা। ঠিক আছে, আসি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমার পরিচয় জানার দরকার নেই। হ্যালো, আপনি কি বলতে চান? একটা ফার্মাসিউটিক্যাল ব্যবসা কেন্দ্রের অবৈধ বহুজাতিক ড্রাগ আমদানি সম্পর্কে যে প্রতিবেদন তৈরি করেছেন ওটা ছাপবেন না। নিশ্চয়ই, এটা আমার নিজস্ব ব্যাপার। না ছাপলে আপনি লাভবান হবেন, অনেক টাকা। পৃথিবীতে কোনো লোভ আমাকে কাছে টানতে পারেনি, অন্তত টাকার লোভ। ভেবে দেখুন, ব্যর্থ চেষ্টা করছেন। আপনার হাত কেটে নেওয়া হবে। নিশ্চয়ই, এমন গৌরব থেকে বঞ্চিত হতে পারি না। শুনুন, একটা হাত কাটবেন, লক্ষ হাত গজাবে। আই সি। জীবনের এক এক সময় ভাবতাম সকল শান্তি বোধহয় টাকার মাঝে। টাকার লিপসায় কত পথিন আমি হাঁটলাম, টাকা আমাকে জৌলুস দিল, কিন্তু সুখ শান্তি আরো দূর থেকে দূরের পথে যাত্রা করলো। যত টাকা তত লোভ, ততই অশান্তি। না 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 না,
টাকায় লোভ থাকলেও ক্ষুধা নাই, আছে প্রতিপত্তি, ঐশ্বর্য। নওশাদ ভাই, কিছু ভাবছেন? হ্যাঁ, মানে ভাবছিলাম জীবনের কথা। জানো প্রীতি, তোমার মতো বন্ধু না থাকলে আমার খুব কষ্ট হতো। কেন, ঘরের রানী নিষ্ঠুর বুঝি? আনকালচার্ড, মনের কথা বোঝে না, চোখের ভাষা জানে না। আপনার মাঝে তো বেশ কবিত্ব আছে। আরে এমনি কি আর আমি পত্রিকা বের করছি, 2-4 কলম কবিতাও লিখছি। দেখবে সাহিত্য জগতে একটা চমক লাগিয়ে দেবো। আচ্ছা, অবশ্য আগামী বইমেলাতে আমার খানপাচেক বই বেরোচ্ছে। সবগুলো কি কবিতা? আরে না না, কবিতা, তার সাথে গল্প, প্রবন্ধ, উপন্যাস। সত্যি সত্যি আপনি বহু গুণের অধিকারী। আরে তার কৃতিত্ব তো শুধু আমার নয়, তোমারও আছে। তোমার স্পর্শ অনেক সুখ, অনেক শান্তি নিয়ে আসে, আর তখনই আমি কবি হয়ে উঠি। স্যার, আমাকে ডেকেছিলেন? আমি একটু বাইরে গিয়েছি। এক কাজ করুন, জি? এখানে 5,000 টাকা আছে, এটা নিয়ে অরণি ক্লাবের সেক্রেটারিকে দেবেন। ওরা একটা ফাংশন করছে, আমাকে আবার ফাংশনের প্রধান অতিথি করেছে। ঠিক আছে স্যার, আমি আমি এখনই যাচ্ছি। শুনুন স্যার, বিকেলে একটু মার্কেটে যাবেন, প্রীতিকে একটা ফ্রিজ প্রেজেন্ট করতে চাই। ফ্রিজ? এটা তেমন কিছু নয়, মাত্র 25-30 হাজার টাকা দামের। তোমাকে তো আমি আরো অনেক বেশি দামের কিছু দিতে চাই। ম্যাডাম, স্যারকে তো চিনেন না, উনি যেমন জ্ঞানী তেমনি উদার। প্রীতি, তোমাকে আমি বলে রাখি, ওই নাহিদ সাহেব আমার একান্ত ব্যক্তি, খুব বিশ্বাসী। আমার অনুপস্থিতিতে এনি প্রবলেম তুমি ওকে বলবে। নাহিদ, মানে প্রীতি বেশ অনেকগুলো এসেছে, নেসার আলীকে একটু অন্য কাজে পাঠিয়েছি, ডোন্ট মাইন্ড, ওকে একটু কফি খাওয়ানো দরকার। নো স্যার, নো প্রবলেম স্যার, আপনি আদেশ করলে আমি তো ঘর ঝাড় দিতে পারি স্যার। কিন্তু একটা কথা স্যার, আপনি যদি আমাকে আপনি সম্বোধন করে কথা বলেন তাহলে আমি ভীষণ লজ্জা পাই স্যার। ও ঠিক আছে ঠিক আছে, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি স্যার। পত্রিকা যদি আমি নাও প্রকাশ করি, তবু তোমাকে আমি পার্সোনালি রাখবো। স্যার, আমার ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না স্যার। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি স্যার। করো করো। পত্রিকার প্রকাশ করবেন না কেন স্যার? যদি স্টাফ নিয়ে অসুবিধা হয় তাহলে আমি ম্যানেজ করতে পারবো। জানি স্যার, ফেরদৌস সাহেব আপনার প্রতিকূলের ব্যক্তি, পত্রিকা জগৎ কিন্তু আমিও এখন চিনি স্যার। ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে আলাপ করব। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি কফি নিয়ে আসছি স্যার। হ্যাঁ প্রীতি, নাহিদকে কেমন মনে হলো? একটু বেশি রকম তোষামতি। ফেরদৌস সাহেব ওকে সাংবাদিক বানাবার জন্য নিয়ে এসেছিলেন, সেক্ষেত্রে একেবারে গবেট, শেষে সার্কুলেশন। এখন পত্রিকা নিয়মিত বের করছি না, তাই ওর সর্বশেষ প্রমোশন আমার পার্সোনাল কাজকর্ম করা। প্রমোশন? মানুষের প্রমোশন হয় উপরের দিকে, আর ওর প্রমোশন নিচের দিকে। আরে মানুষ তার যোগ্যতা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, আবার ওই একই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ও সাংবাদিকতায় আর সার্কুলেশনে অযোগ্য, কিন্তু আমার পার্সোনাল কাজে যোগ্য। পরিস্থিতি অনুযায়ী সঠিক চাপা মারা আর সুতীক্ষ্ণভাবে মিথ্যা বলায় ওর কিন্তু কোনো জুড়ি নেই, বুঝলে? ওর কাছে প্রমোশনের কোনো প্রশ্ন নেই, টাকাটাই হলো বড় কথা। সর্বনাশ, এমন লোককে পার্সোনাল কাজে লাগিয়েছে? আরে না, মানে আমার সপক্ষে আর কি, বুঝলে না? ও তো লোভী। অন্য কেউ যদি এর চাইতে বেশি সুযোগ দেয় তাহলে ওই সুতীক্ষ্ণ মিথ্যে আর চাপা তোমার বিপক্ষেই মারবে। শোনো, আমি তো আর কাঁচা মানুষ নই প্রীতি, যা কিছু করি ব্যবস্থাপত্র হাতে নিয়েই করি। আচ্ছা, বুঝলাম সবকিছুই। আচ্ছা, ওই যে লোকটি যাকে তোমার পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। হ্যাঁ, ফেরদৌস না? হ্যাঁ, ও অনেস্ট। আসতে পারি? আসুন। এক ফার্মাসিউটিক্যালের উপর একটা প্রতিবেদন তৈরি করেছি, কিন্তু ইনফরমেশন কিভাবে লিক আউট হয়ে গেল বুঝতে পারলাম না। একমাত্র নাহিদ সাহেব এবং আমিই জানতাম। অজ্ঞাত এক টেলিফোন এসেছিল। দেখুন, আপনাকে তো আমি আগেই বলেছি, আমার পত্রিকায় সৃজনশীল ব্যতীত কোনো কিছু যাবে না। আমরা সুষ্ঠু আলোচনার মাধ্যমে জাতিকে সঠিক পথ প্রদর্শন করব। আমি আপনার অভিরুচির বাইরে কিছু করিনি। আপনি বলেছেন আপনার পত্রিকায় মানুষের সুখ দুঃখের কথা উঠবে, জাতি গঠনে সৃজনশীল আলোচনা উঠবে।
পত্রিকার পাতায় উঠবে সকল অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ, তাই তো বলেছি। আমি তো তাই করেছি। আপনি তা করেননি। এটা একটা ক্রাইম রিপোর্ট। আমার কাগজে ক্রাইম রিপোর্ট ছাপা হবে না। আমি তো কোনো ফ্লপ ক্রাইম রিপোর্ট তৈরি করিনি। ওরা কোটি কোটি টাকার জীবননাশক ড্রাগ আমদানি করে জাতিকে বিধ্বস্ত করে কালো টাকার পাহাড় তৈরি করছে। এর কি প্রতিবাদ করা আমাদের উচিত নয়? দেখুন, সেটা সরকার করবে। আমাদের কি একটুও দায়িত্ব নেই? শুনুন, আমি আর পত্রিকা প্রকাশ করতে চাচ্ছি না। জি, এ যাবৎ প্রায় 4 লক্ষাধিক টাকা ড্যামারেজ গেছে, আর তা শুধুই আপনার কারণেই। আপনাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, আর আপনি যত সব অযোগ্য লোক নিয়োগ করেছিলেন। অল্প পয়সায় পচা বেগুন ছাড়া আর কিছু আশা করা যায় না। আর সেই সব পচা বেগুন দিয়ে যে সৃষ্টিশীল পত্রিকা তৈরি করেছি, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। স্টাফরা নতুন, কাজ শিখতে দেরি হবে, কিন্তু যারা কলামনিস্ট ছিলেন তারা, যতগুলো সংখ্যা বের হয়েছে, কোন লেখাটা অসমৃদ্ধ। নামের সাথে অর্থ না এলে সে নাম একাই পচে যায় ফেরদৌস সাহেব। আমার অনেক টাকা আছে ঠিকই, তাই বলে কি প্রতি মাসে ওই 50-60 হাজার টাকা শুধু শুধু আমি ড্যামারেজ দিয়ে যাব? হ্যাঁ, পত্রিকা মার্কেট পেলে ড্যামারেজ দিতে হতো না। মার্কেটিং বিষয়ে বহুবার আপনাকে পরামর্শ দিয়েছি, কিন্তু আপনি বলেছেন পত্রিকা বিক্রি করে ভাত খেতে হবে না। জানি পানির ধর্ম নিচের দিকে গড়িয়ে যাওয়া। আপনার প্রতিষ্ঠান থেকে বিদায়ের পূর্বে একটা মাত্র অনুরোধ, যোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে পত্রিকা চালু রাখবেন। অন্য 10টি পত্রিকা থেকে এর একটা ভিন্ন ইমেজ, ভিন্ন স্বাদ সৃষ্টি হয়েছিল। না না, আমার বকেয়া 6 মাসের বেতন চাচ্ছি না, কিন্তু অন্যদের বঞ্চিত করবেন না। আপনার কাছে খুব সহজ মনে হলেও এই জীবন ছন্দ অনেকেরই রক্ত ঝরা ফসল। পৃথিবীর বৃন্ত থেকে খসে যাব একদিন, তবু কত আশা, কত ভরসায় বাঁধি বুক। নিঝুম নিশীথে জাগি, অন্ধকার প্রহর কাটে জ্যোৎস্নার অপেক্ষায়। সহস্র শতাব্দী ঘুমে ঘুমে কাটে, পড়ে থাকে রক্তে ভেজা ইতিহাস। কে? ভেতরে আসুন। আরে রিক্তা, তুমি? খুব অবাক হলে তাই না? বগুড়া খালার বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে খবর নিয়ে জানলাম 1 মাস ধরে তুমি জীবন ছন্দে নেই। জীবনের ছন্দ কি সবসময় থাকে? সে যাগ্গে, বাসার ঠিকানা পেলে কোথায়? তুমিই না আমাকে একদিন সাংবাদিকতা শিখিয়েছিলে, মনে নেই? সাংবাদিকরা যেভাবে তথ্য খুঁজে বের করে, আমিও ঠিক সেইভাবে তোমার বাসার ঠিকানা খুঁজে বের করেছি। কিন্তু কিন্তু তোমার এই কি অবস্থা হয়ে গেছে বলো তো? এত কালো হয়ে গেছো, বড্ড শুকিয়ে গেছো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? জীবন বড় বিচিত্র, পরিবর্তন বিবর্তনের মধ্যে দিয়েই এর যাত্রা। প্লিজ ফেরদৌস, আমার প্রশ্ন তুমি এড়িয়ে যেও না। আজ আমি তোমাকে জানতে এসেছি। বিগত 10 মাসের পরিচয়ে যা জানা হয়নি, আজ আমি তাই জানব। তোমাকে তোমাকে আরো আরো গভীরভাবে জানার ইচ্ছে আমার। আজ তুমি আমার কাছে কিচ্ছু লুকিও না, প্লিজ। আমি জানি না তুমি কি জানতে এসেছো, আর আমি বা তোমাকে কি জানাবো। উত্তপ্ত মরুপ্রান্তরে দাঁড়িয়ে নীল আকাশে কবিতার ছন্দ চোখে পড়ে না রিক্তা? তুমি ভীষণ ভেঙে পড়েছো, কিন্তু কিন্তু তুমি তো একজন অভিজ্ঞ সাংবাদিক, তোমার তো এইভাবে ভেঙে পড়া মানায় না বলো? সৃষ্টির ধ্বংসে যে কত কষ্ট, তা শুধু স্রষ্টাই জানে। জীবন ছন্দের মালিক নওশাদ সাহেব, কিন্তু কিন্তু আমি ছিলাম জীবন ছন্দের পালক। ইচ্ছে ছিল জীবন ছন্দকে জীবনের মতো জীবন্ত করেই করব। তাই তাই কখনো নিজে প্রাপ্য অর্থের দিকেও তাকাইনি। অথচ সকল ব্যর্থতার আকাশ ভেঙে ছন্দ পতন হলো জীবন ছন্দের। কি করবে বলো, নিয়তির কাছে আমরা সবাই পরাজিত।
নেগলিজেন্সিতে নিয়তির মৃত্যু ঘটে। কিন্তু এখানে তো কোনো নেগলিজেন্সি ছিল না কবি, এখানে ছিল অন্য কিছু। এ ছিল নাহিদের চক্রান্ত। আসলে আসলে আমি যাকে বিশ্বাস করি তাকে অবিশ্বাস করা শিখিনি। এটাই তো কবিদের বিধ্বস্ত করে। এখন আর তুমি বিক্ষত হবে না, এবার শক্ত করে বুক বাঁধো, অন্য কোথাও নিজেকে জড়িয়ে নাও। সব পত্রিকার মালিক তো আর একরকম হয় না। দীর্ঘদিনের সাধনায় টুকরো টুকরো পাথরে যে সিঁড়ি নির্মাণ করেছিলাম, নিমেষের ঝোড়ো হাওয়ায় তা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে কেউ কারো নয়, সবাই একা। রিক্তা, আমিও একা। আমাকে আরো একা থাকতে দাও। না, আমাকে একা থাকতে দেবে না। তুমি আমার কাছে কি চাও? শুধু শুধু তোমাকেই চাই কবি। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো ভালোবাসি না তোমাকে। ফেরদৌস, এসব তুমি কি বলছো? হ্যাঁ, যা সত্য তাই বলছি। তুমি না আমাকে কাব্য দেবে বলে ডাকতে, তুমি না বলতে আমাকে ছাড়া তোমার কবিতায় প্রাণ আসে না, তাহলে তাহলে এসব অভিনয়, সবই অভিনয়। কবিতা সৃষ্টির জন্য অনেক কিছুই বলা যায়, তাই বলে কবিতা আর বাস্তবতা এক নয়। কমাসের পরিচয় মাত্র। ইচ্ছে করলেই ভুলে যেতে পারবে। না, তুমি তুমি মানসিকভাবে অসুস্থ। আমিও খুব ভালো নেই কবি, খুব কষ্ট হচ্ছে আমার। শান্ত হও তুমি, একটু ঘুমো। তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি। না, আমাকে ছোবে না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। এবারে কাওয়ার্ড, এবারে কাওয়ার্ড। কি হবে, কি হবে আর এসব দিয়ে? ওই সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। ওই ওই মিয়া সাংবাদিক, ওই মিয়া সাংবাদিক সাহেব, আরে এইগুলো কি করতেছেন? হ্যাঁ, ঘরের ভিতরে কাগজপত্র জ্বালাইতেছেন কেন? কি হয়েছে কি? কাব্যদেবীকে চিরদিনের তরে বিদায় দিয়েছি, তাই কাব্যকেও পুড়িয়ে বৈকুণ্ঠে পাঠাচ্ছি। আরে রাখেন মিয়া, আপনাকে সাংবাদিক পেঁচাইলা কথা আমি বুঝতে পারি না। বাড়ি ভাড়া লেগে আইছিলাম, বুঝছেন? নেন 3 মাস তো পার হয়ে গেল গা, চাকরিটা শুনলাম চইলা গেছে গা, তো ভাড়া দেবেন কোথেকে? হ্যাঁ, 3 মাসের ভাড়া পাবেন 6,000 টাকা। এখানে যে আসবাবপত্র আছে তার মূল্য প্রায় 10,000 টাকা। আর তাছাড়া সেলফে যে বই রয়েছে ওগুলো শের দরে বিক্রি করলেও 500 টাকার বেশি পাবেন। শুনুন, কি আমি আগামীকাল সকালেই ঢাকা ত্যাগ করছি। চলো। ওই ওই, আরে আমি হই না জান সাংবাদিক সাহেব। হায় হায় হায়, কই কি? কেউ আমারে ভালোবাসে না, কেউ আমারে ভালোবাসে না। সবাই খারাপ, সবাই শত্রু। এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো না। ওই যে আমার ছোট ভাই পটু, 2 বছর থেকে ব্রেন ডিফেক্ট। আমি পারিনি ওর সুষ্ঠু চিকিৎসা করতে। আমার সামনে বিশাল কর্তব্য, যার এক তিলও সমাপ্ত হয়নি। রিক্তা, বিশ্বাস করো রিক্তা, পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করি সে শুধু তোমাকেই। তোমার সাথে প্রতারণা করিনি। আমি জীবন যুদ্ধে পরাজিত সৈনিক, তোমাকে ভালোবাসি বলেই। গেল রে গেল, আসমানে নদী বয়ে গেল, জমিনে আগুন, নদীর মধ্যে বালুচর। পটু রে পটু,
তোর কথাগুলো উল্টো হলেও ভীষণ সত্য, ভীষণ সত্য। তাই তো আমি কংক্রিটের জীবন থেকে ফিরে এলাম পল্লী মায়ের শান্ত শ্যামলী মাচল তলে। এখানে আমি ফিরে পাবো ছন্দপতন জীবনের নতুন ছন্দ। পটু, পটু রে, তোকে আমি ভালো করব বিধ্বস্ত বিপন্ন গ্রাম বাংলা। সকাল সন্ধ্যায় চেয়ে দেখব শ্যামলী আকাশ, শান্ত শুভ্র নদীর বুক, আর প্রাণ আকুল করে ভালোবাসবো শুধু তোমাকে রিক্তা, তোমাকেই শুধু ভালোবাসবো। মির্জা সাখাওয়াত হোসেন রচিত জীবন ছন্দ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ, ফজলুর রহমান বাবু, নাহিদ, কাজী আসাদ, নেসার আলী, মতিউর রহমান, পেস্টার খাজা মঈনুদ্দিন, পটু সৈয়দ তানভীর ইমাম, বাড়িওয়ালা সাইফুদ্দিন আহমেদ, নওশাদ সৈয়দ সিদ্দিক হোসেন, প্রীতি অমিতা বসু। ফেরদৌস ও রিক্তার ভূমিকায় অভিনয় করেছেন আজিজুল হাকিম ও শিরিন বকুল। শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ। প্রযোজনা করেছেন রাশিদুর রহমান প্রধান।